ওয়েলকাম টু ফিল্লামাতে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই দেখেছো আমাদের চ্যানেলে অলরেডি থিওরি ভিডিওটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি এবং সেখানে আমি তোমাদের বলেছিলাম যে এই ভিডিওটা তোমরা সবাই দেখবে। খুব দ্রুত তোমাদের ক্লাসের অঙ্ক নিয়ে আমি হাজির হব। সেই ক্লাসের অঙ্ক নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আমাদের মহামুক্তি যে ব্যাচটা শুরু হয়েছে সেই ব্যাচের ক্রমাগত যে ভিডিও তোমরা পেতে শুরু করেছো, বন্ধুদের মাঝে ভিডিওটা একটু শেয়ার করে দেবে এবং তোমাদের পরিচিত যে গ্রুপগুলো আছে সেখানেও ভিডিওটা পাঠিয়ে দেবে। মহামুক্তি ব্যাচে সবাইকে যুক্ত করো এবং সবাই আজকে বই বের করো। আজকে আমি তোমাদের পড়াবো ভেক্টর অ্যানালাইসিসের প্রথম চ্যাপ্টার, পেজ নম্বর 18। পেজ নম্বর 18 সবাই বের করো। পরপর এক এক করে কোশ্চেন আমি সলিউশন করিয়ে দেবো আজকে, ওকে। এবং ক্রমাগত এখন থেকে তোমরা কিন্তু ভিডিও পাবে। তোমাদের যে মতামত আছে সেই মতামতগুলো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে যে তোমাদের কোন টাইপের ভিডিও দরকার। কোনো কোশ্চেন যদি থেকে যায় আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আমি আসি তো তোমাদের জন্য, আমি আসি। চলো শুরু করা যাক আজকে। ফার্স্ট কোশ্চেন তোমাদের যেটা রয়েছে, জ্যামিতিক ধারণা থেকে একটি ভেক্টরের সংজ্ঞা দাও। ভেক্টরের যে থিওরি ভিডিওটা আমি পড়িয়েছি সেই থিওরি ভিডিওতে কিন্তু ভেক্টর সম্পর্কে অনেক কিছু আমি বলেছি। সেই জিনিসটারই সংজ্ঞা এখানে দিতে বলা হয়েছে। এই জাতীয় জিনিস তোমাদের কখনোই আসে না, ওকে। দ্বিতীয় যে কথাটা বলা হয়েছে, দুটি ভিন্ন ভেক্টর লেখো যাদের মান সমান। তাহলে দুখানা ভিন্ন ভেক্টর আমি লিখছি যাদের মান সমান। এক দাগে দুই দাগ, দেখো সবাই, এক দাগে দুই দাগে কি বলেছে? দুটো ভিন্ন ভেক্টর লিখতে হবে যাদের মানটা সমান হবে। তাহলে সহজে ভাবো তো ভাই, এ যদি একটা ভেক্টর নিই, এই ভেক্টরটা আমি 2i ক্যাপ 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ নিয়েছি, ওকে। আর আমি বি আরেকটা ভেক্টর নিলাম, বি ভেক্টরের মানটা আমি নিলাম 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 2k ক্যাপ। আমি এখন যদি মান নির্ণয় করি, মান নির্ণয় মানে আমি তোমাদের কি শিখিয়েছিলাম? পরম মান। পরম মান মানে হলো মডিউলাস ভ্যালু, তাই তো? তাহলে আমি যদি এই মড এ নির্ণয় করি, মড এ মানে আমরা কি জানি সাধারণত? মড এ মানে রুট ওভার অফ 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার, তাই তো? আর একইভাবে যদি আমি মড বি নির্ণয় করি তাহলে সেটা আমি কি বলতে পারবো? মড বি ইজ ইকুয়াল টু 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার। এই দুটো ভ্যালু আমি সমান অবশ্যই বলতে পারি। এখানেও যারা যারা আছে এখানেও তারা তারা আছে। তাহলে আমি কি বলতে পারি? এ ভেক্টর আর বি ভেক্টরের মান কিন্তু সমান। কিন্তু দেখো, এ ভেক্টর যেমন বি ভেক্টর কিন্তু তেমন নয়, দুটো আলাদা। তাহলে আমি সহজ ভাষায় কিন্তু বলতে পারি দুটো ভিন্ন ভেক্টর লিখবো, তাদের মান যদি সমান রাখতে হয়। একটা ভেক্টর লিখলাম, শুধু এই সংখ্যাগুলো ওলট পালট করে দিলেই কিন্তু ভিন্ন ভেক্টর হয়ে যাবে, কিন্তু তাদের মান সমান হবে। এটাই দিয়েছিল আমাদের এক দাগের 2 নম্বর কোশ্চেন। চলো সামনের কোশ্চেনটা দেখে ফেলি তাহলে। দেখো তোমাদের এক দাগের 3 নম্বর যে অঙ্কটা বলেছে সেটা কি বলেছে? দুটি ভিন্ন ভেক্টর লেখো যাদের অভিমুখ একই। এই দিক বা অভিমুখের ক্ষেত্রে আমি বলেছি এই অঙ্কগুলো এখন আমি স্কিপ রাখবো। এর জন্য স্পেশাল একটা চ্যাপ্টার তোমাদের করে দিয়েছে, সেটা হলো দিক কোসাইন। দিক কোসাইন চ্যাপ্টারে গিয়ে কিন্তু এই সমস্ত কিছু আমি আলোচনা করে দেবো। তাহলে এক দাগের 3 দাগটা তোমরা না করলেও হলো, কারণ এই জাতীয় অঙ্ক এমনিই পরীক্ষা দেয় না, কিন্তু এটা নিয়ে আলোচনা তো আমাদের করতে হবে। সেটা আমি 3 নম্বর চ্যাপ্টারে গিয়ে আলোচনা করে দেবো। তাহলে এইবার যে অঙ্কটা রয়েছে তোমাদের 2 দাগ, সেই 2 দাগের অঙ্কটা আমি পড়ি। বলেছে মূল বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর অবস্থান ভেক্টরের সংজ্ঞা দাও। থিওরি ভিডিওতে আমি খুব ডিটেলসে অবস্থান ভেক্টর নিয়ে আলোচনা করেছি এবং সেটা তোমরা সবাই অলরেডি দেখেছো, অনেক রেসপন্সও করেছো। এরপর কি বলেছে? পি বিন্দু ও কিউ বিন্দু এর অবস্থান ভেক্টর যদি এ ভেক্টর ও বি ভেক্টর হয় তাহলে এ ও বি এর মাধ্যমে পি কিউকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এই অঙ্কটা আমি কিভাবে সমাধান করি। আমাদের বলেছে কি? আমাদের বলেছে 2 দাগের শেষে পি বিন্দু, একটা বিন্দু রয়েছে পি, এই পি বিন্দুর অবস্থান ভেক্টর হলো এ। আর আরেকটা বিন্দু রয়েছে কিউ, এই কিউ বিন্দুর অবস্থান ভেক্টর হলো বি। এখন আমাদের বলেছে পি কিউ ভেক্টরটা তুমি নির্ণয় করো, সেটা এ বির মাধ্যমে। এটা একদম সহজ কথা। অবস্থান ভেক্টরের যে থিওরিটা ছিল সেই থিওরিতে আমি তো তোমাদের বুঝিয়েছিলাম। কি বুঝিয়েছিলাম? যদি পি কিউ লিখতে হয়, পি কিউ মানে কিন্তু আমাদের ও কিউ মাইনাস ওপি, এটা লিখতে হবে। যেখানে ও কিউ মানে কি? ও কিউ মানে হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, যেটা বইতে বলে দেওয়া হচ্ছে বি ভেক্টর, মাইনাস ওপি। ওপি শব্দটার অর্থ হলো আমাদের পি বিন্দুর অবস্থান ভেক্টর। পি বিন্দুর অবস্থান ভেক্টর কত বলে দিয়েছে? এ। তাহলে আমি এটাকে বলতে পারি এই যে এ। তাহলে এই তো আমাদের হয়ে গেল পি কিউ ইজ ইকুয়াল টু বি মাইনাস এ। এটাই আমাদের নির্ণয় করতে দিয়েছে যে পি কিউকে এ বির মাধ্যমে প্রকাশ করে। একদম সহজ কথা। তাহলে ওরা প্রশ্ন যেমন করেই দিক না কেন, তুমি যদি থিওরি ঠিক করে দেখে থাকো তাহলে থিওরির মাধ্যমে কিন্তু আমি অনেক উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে অবস্থান ভেক্টর কী করে নির্ণয় করতে হয়, এবি ভেক্টর, সিডি ভেক্টর, ইএফ ভেক্টর কী করে নির্ণয় করতে হয়,
হয়, সমস্ত কিছু আলোচনা করেছিলাম। প্রয়োজনে থিওরি ভিডিওটা আরও একবার দেখো, বারবার দেখো, সব কিছু তোমরা ওখানে শিখতে পারবে। চলো পরের কোশ্চেনটা দেখি তাহলে। দেখো কোশ্চেন নম্বর 3-তে কি বলেছে, পি একটা বিন্দু, পি বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে দেওয়া আছে, কিউ একটা বিন্দু, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে দেওয়া আছে। তাহলে আমাদের জিজ্ঞাসা করেছে কিউপি মানে কত। একদম সহজ প্রশ্ন, এই প্রশ্ন তো আমার করেই দেওয়া উচিত না, তোমাদের তো সবার আগে করে ফেলা উচিত। কিউপি আমাদের জিজ্ঞাসা করেছে, কিউপি মানে সবসময় শেষ থেকে প্রথমটা কিন্তু আমাদের বিয়োগ করতে হবে। কিউপি মানে আমরা বলতে পারি ওপি মাইনাস ও কিউ। এই ওপি জিনিসটা কি, ওপি হলো পি বিন্দুর অবস্থান ভেক্টর, সেটা কত বলে দেওয়া আছে 2i ক্যাপ প্লাস কে ক্যাপ। আর ও কিউটা কত বলে দেওয়া আছে, ও কিউ মানে হচ্ছে কিউ বিন্দুর অবস্থান ভেক্টর, সেটা বলে দেওয়া আছে কত -3i ক্যাপ, তারপর হচ্ছে -4j ক্যাপ -5k ক্যাপ। এখন নর্মালি যেমন ছোটোবেলায় 7, 8 আমরা যোগ বিয়োগ শিখে তো এসেছি নাকি, তাহলে সেইভাবেই এটাকেও যোগ বিয়োগ করতে হবে আমাদের। তাহলে এটাকে যদি আমরা যোগ বিয়োগ করি, এই যে 2i ক্যাপ প্লাস কে ক্যাপ, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়, এটা তো সবাই জানো, একদম সহজ জিনিস। এই মাইনাস আর এই মাইনাস করলে কি হবে প্লাস হবে, সেমভাবে এই মাইনাস আর এই মাইনাস করলে কি হবে প্লাস হবে। এখন এই যোগ বিয়োগ কি আমার করে দিতে হবে, এটা তো তোমরা এমনিতেই পারবে, আমার তো করে দেওয়ার দরকার নেই। 2i ক্যাপ আর 3i ক্যাপ কত হলো 5i ক্যাপ, এখানে জে ক্যাপ কত রয়েছে শুধুমাত্র 4j ক্যাপ, কে ক্যাপ আর 5k ক্যাপ, মোট কত হলো 6k ক্যাপ। এটাই হলো আমাদের কিউপি ভেক্টর। তাহলে এই জাতীয় অঙ্ক যদি থাকে আমি কিন্তু স্কিপ করব, তোমাদের সেগুলো হোমওয়ার্ক থাকবে, একদম সহজ অঙ্ক, এগুলো তো করার অত দরকার নেই আমার, তাই তো। তাহলে এই ছিল আমাদের 3 দাগের অঙ্ক। এবার 4 দাগের অঙ্কটা আমরা দেখে নিই। দেখো 4 নম্বর দাগে কি বলেছে, একটি ভেক্টর ও একটি একক ভেক্টরের সংজ্ঞা দাও। এ ভেক্টরের আকারে এ ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর নির্ণয় করো, তাই তো বলেছে 4 দাগে। তাহলে দেখি আমাদের কি বলেছে, বলেছে যে কোনো একটা ভেক্টর তুমি প্রথম লেখো। আমি ধরে নিচ্ছি যে কোনো একটা ভেক্টর এ ভেক্টর কেমন 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এই হলো এ ভেক্টর। বলেছে এ ভেক্টরের অভিমুখে তুমি একটা একক ভেক্টর লেখো। যে কোনো ভেক্টরের অভিমুখে যদি একক ভেক্টর লিখতে হয়, থিওরি ক্লাসে কিন্তু খুব সুন্দর করে আমি বুঝিয়েছিলাম, একক ভেক্টর ইজুগাল টু সেই ভেক্টরকে যদি তার পরম মান দিয়ে আমি ভাগ করে দিই তবেই সেটা কিন্তু একক ভেক্টর হয়। তাহলে এই জায়গায় আমাদের এ ভেক্টর কত রয়েছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, তাকে তার পরম মান দিয়ে ভাগ করব। পরম মান মানে কি, √2 4 প্লাস 1 স্কোয়ার 1 প্লাস 1 স্কোয়ার 1, তাহলে কত হলো সেটা 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর নিচে কত রয়েছে 4 আর 1 5 আর 1 6। তাহলে এটাই হলো আমাদের এ ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর। তাহলে সহজ ভাষায় কি মনে রাখবে তোমরা, যদি কোনো ভেক্টর থাকে সেই ভেক্টরের অভিমুখে যদি আমাকে একক ভেক্টর নির্ণয় করতে বলা হয়, একক ভেক্টর মানে হলো সেই ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করা। ক্লিয়ার? তাহলে এ ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর মানে হলো এ ভেক্টর বাই মড এ ভেক্টর, যেটা আমি এই যে উদাহরণ দিয়ে বুঝিয়েছি। চলো এবার 5 নম্বর কোশ্চেনটা সলিউশন করে ফেলি। দেখো 5-এর 1 দাগে কি বলেছে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এ ভেক্টর, ওয়াই ইন্টু বি ভেক্টর, জেড ইন্টু সি ভেক্টর। বলেছে এ ভেক্টরের অভিমুখে স্কেলার উপাংশ কত। খুব সুন্দর করে কিন্তু এই জিনিসগুলো আমি থিওরিতে বুঝিয়েছিলাম, অনেক 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 সময় নিয়ে কিন্তু এই জিনিসগুলো আমি বুঝিয়েছিলাম। থিওরি ভিডিও এখনও যারা দেখোনি দেখে নাও, এই ভিডিওর ডেসক্রিপশানে দেখে নেবে, সেখানে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি। এই ভিডিওর ডেসক্রিপশানে কিন্তু হোয়াটসঅ্যাপ লিঙ্ক সমস্ত কিছু দিয়ে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্স সবসময় একটু চেক করবে তোমরা। ওকে, যদি কোনো সময় স্কেলার উপাংশ বের করতে বলা হয়, স্কেলার উপাংশ মানে হলো শুধুমাত্র সংখ্যা। তাহলে এই যে লিখছি আর ভেক্টর এর এ ভেক্টর এর অভিমুখে স্কেলার উপাংশ সেটা কত হবে, শুধুমাত্র এ ভেক্টরের সাইডে সংখ্যা কত রয়েছে x, তাহলে অ্যান্সার হয়ে যাবে x। এই সেম প্রশ্নটা দিয়ে যদি আমাদের শুধুমাত্র ভেক্টর উপাংশ বের করতে বলা হতো এই এ ভেক্টরের অভিমুখে, একদম সেম প্রশ্ন, শুধু প্রশ্নটা এই জায়গায় ভেক্টর উপাংশ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে ভেক্টর উপাংশ নির্ণয় করতে হলে টোটাল যে জিনিসটা আছে সেটুকু ওই জায়গায় বসিয়ে দিতে হবে, তখন আমরা লিখতাম হচ্ছে এক্স এ ভেক্টর। ক্লিয়ার? যেমন 5 দাগের 2 দাগের অঙ্কটাই কি বলেছে,
আর যদি একটা ভেক্টর হয় সেই ভেক্টরটা এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ আর জেড কে ক্যাপ বলেছে। প্রশ্নটিতে বলেছে ওয়াই অক্ষ বরাবর ভেক্টর উপাংশ নির্ণয় করো। ভালো করে প্রশ্ন পড়বে, বলেছে ওয়াই অক্ষের অভিমুখে ভেক্টর উপাংশটা নির্ণয় করো। তাহলে সেম ভাষা লিখব যে আর ভেক্টর এর ওয়াই অক্ষ বরাবর ভেক্টর উপাংশ, সেই ভেক্টর উপাংশটা কত? ভেক্টর উপাংশ যখন বলবে কোন অক্ষ বরাবর বলেছে? ওয়াই অক্ষ বরাবর। ওয়াই অক্ষের এই জায়গায় টোটাল কত জিনিস আছে চিহ্ন সমেত, যদি এই জায়গায় মাইনাস থাকতো মাইনাস চিহ্ন সমেত লিখবো। তাহলে ওয়াই অক্ষ বরাবর কত রয়েছে? ওয়াই জে ক্যাপ। এটা ছিল কিন্তু আমাদের 5 দাগের 2 দাগের অঙ্কটি। ক্লিয়ার হলো তোমাদের কাছে? সব থেকে সহজতর নিয়মে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। শুধুমাত্র তোমাদের একটু সাপোর্ট আমার দরকার। কেমন সাপোর্ট দরকার? তোমরা পড়াশোনা করছো, তোমরা এই ভিডিওগুলো বন্ধুদের মাধ্যমে শেয়ার করছো, আরও বেশি স্টুডেন্ট এখানে যুক্ত হচ্ছে, তোমাদের আরও বেশি চাহিদা বাড়ছে, তবেই না আমারও উৎসাহটা বাড়বে। তাহলে এই জিনিসগুলো টুকে নাও কিন্তু। চলো এবার 6 নম্বর কোশ্চেনে আমরা পৌঁছে যাব। দেখো কোশ্চেন নম্বর 6-এ কি বলেছে? এ আর বি একটা রেখাংশ আছে, এ বি রেখাংশের মধ্যবিন্দুটা হলো সি, যেখানে এ বিন্দুর অবস্থান ভেক্টরটা এ এবং সি বিন্দুর অবস্থান ভেক্টরটা সি। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আমি যখন থিওরিতে পড়িয়েছিলাম আমি বুঝিয়েছিলাম যে দুটো বিন্দুর মধ্যবিন্দু বের করতে হলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যায়। সাধারণ লজিকেও তুমি ভাবো তো 4 রয়েছে আর 6 রয়েছে, এদের মধ্যবিন্দু কি 5, সেটা কিভাবে পাওয়া যায়? 4 আর 6 যোগ করলে হয় 10, তাকে 2 দিয়ে ভাগ করলে তবেই 5 পাওয়া যায়। তাহলে যে কোনো সংখ্যার মধ্যবিন্দু যদি বের করতে হয় যোগ করে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যায়। তাহলে বি বিন্দুটা আমাকে নির্ণয় করতে বলেছে, সেই জন্য আমি লিখছি যে ধরি বি বিন্দুর, ভাষাটা কিন্তু ঠিক করে দেখবে। তোমাদের কিন্তু এবার লেখালেখির উপরে মার্ক রয়েছে, তাই না? স্কিপ করে গেলে কিন্তু তোমাদের মার্কটা ছুটে যাবে। বি বিন্দুর অবস্থান ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর। তাহলে এটা আমি ধরে নিয়েছি কত? এটা ধরে নিয়েছি বি ভেক্টর। এখন আমি বলতে পারি এ আর বি এরই মধ্যবিন্দুটা হলো সি। তাহলে সেই জন্যই আমি লিখছি যে অতএব এ প্লাস বি তার মধ্যবিন্দু সেটা মানেই হলো সি। তাহলে আমার কাছে জিজ্ঞাসা কি করেছে ভাই? আমার কাছে জিজ্ঞাসা করেছে বিটাকে নির্ণয় করো। তাহলে এই ইকুয়েশন থেকে সহজে নির্ণয় করব। এই যে লিখছি এ প্লাস বি ইজ ইকুয়াল টু 2c, সেখান থেকে বি ইজ ইকুয়াল টু 2c মাইনাস এ, এটাই হলো আমাদের বি বিন্দুর অবস্থান ভেক্টর। এই যে মান বের করে নিয়েছি, এত সহজ জিনিস। তাহলে তুমি লিখে দিতে পারো অতএব বি বিন্দুর অবস্থান ভেক্টর, বি বিন্দুর অবস্থান ভেক্টর সেটা কত নির্ণয় করলাম আমরা? সেটা নির্ণয় করলাম 2c মাইনাস এ ভেক্টর। খতম, তাই তো? তাহলে আমি তোমাদের কাছে কিন্তু সবসময় একটা কথাই বলি যে জীবনটাকে যত সহজ করে দেখবে জীবনটা তত সহজই হবে। ম্যাথমেটিক্স জিনিসটাও ঠিক সেই রকমই, যত সহজ করে তুমি দেখবে ততই কিন্তু এটা সহজ হবে, আর যত জটিল করে ভাববে ততই কিন্তু ক্যালকুলেশন জটিল হয়ে যাবে। কখনোই কোনো জিনিস দেখে ভয় পেতে নেই, কখনোই ভয় পাবে না। আমি না তোমাদের বলেছি উই আর ম্যাথ আর্মি? তাহলে ম্যাথ আর্মি যারা আমাদের ইন্ডিয়ান আর্মি আছে তারা কি কোনো জিনিসকে ভয় পায়? তাহলে যদি অঙ্কের আর্মি তোমরা হও, তোমরা কেন ভয় পাবে? আমি আছি তোমাদের জন্য, আমি শেখানোর জন্য আছি। তাহলে এই যে জিনিসটা আমি বের করলাম, এরকমভাবে যদি অন্য কোনো জিনিস আমাদের দিত নিশ্চয়ই আমরা সেভাবে বের করে নিতাম, তাই তো? চলো এবার আমাদের 7 নম্বর কোশ্চেনটা করে ফেলি তাহলে। দেখো কোশ্চেন নাম্বার 7-এ কি বলেছে? এ ভেক্টর এটা বলে দেওয়া আছে, বি ভেক্টর এটা বলে দেওয়া আছে। তাহলে এটা যদি হয় তাহলে মড অফ 3a প্লাস 2b এর মান কত হবে এটাই আমাদের জিজ্ঞাসা করেছে। তুমি এত বড় জিনিস দেখে হয়তো ঘাবড়ে যাচ্ছ, ঘাবড়ানোর কোনো দরকার নেই। তোমাকে কি জিজ্ঞাসা করেছে? 3a প্লাস 2b, মডের কথা প্রথম তুমি মাথায় নেবে না। তাহলে আমি নির্ণয় করছি, এই জায়গা থেকে আনসার লেখা শুরু হলো, মনে করো 3a প্লাস 2b ভেক্টর। 3a কথাটার অর্থ কি? এর সঙ্গে 3 গুণ করো। তাহলে এর সঙ্গে 3 গুণ করলে কত হবে? 3 গুণ করলে 6i, 3 গুণ করলে -15j, 3 গুণ করলে 9k, তার সঙ্গে প্লাস করব কত? 2b। তাহলে এর সঙ্গে নিশ্চয়ই 2 গুণ করব। তাহলে 2 গুণ করলে কত হবে? 2i, এই জায়গায় আমাদের রইল -3, 2 গুণ করলে এটা কত হবে? 4, তাহলে 4j, আর 2 গুণ করলে -8k। তাহলে এটাই হলো আমাদের কি নাকি 3a প্লাস 2b ভেক্টর।
এইটুকু প্রশ্ন সবসময় মাথায় রাখবে যে যেটুকু বলেছে আমি আগে সেটুকু করব, বেশি যদি ভাবতে যাই তাহলেই অঙ্কটা জটিল হয়ে যাবে। তাহলে আমি এটা নির্ণয় করে নিই, 6i আর 2i এটা হলো 8i, 15 আর এই জায়গা থেকে 4 তাহলে -19j, 9 আর 8 তাহলে এখানে থাকছে প্লাস শুধুমাত্র কে। একদম সাধারণ যেমন যোগ বিয়োগ করেছে 7 8-এ সেই যোগ বিয়োগই কিন্তু আমি এখানে করেছি। তাহলে এখন লিখছি অতএব মড অফ 3a প্লাস 2b। যদি এর মড করি, মড মানে আমি কি শিখিয়েছিলাম, রুট ওভার অফ প্রথমটার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ার প্লাস তৃতীয়টার স্কোয়ার। তাহলে এই জায়গায় সেমভাবে লিখছি রুট ওভার অফ প্রথমটার স্কোয়ার 64 প্লাস দ্বিতীয়টার স্কোয়ার মানে 19-এর স্কোয়ার 361 প্লাস এই জায়গায় রয়েছে 1, 1-এর স্কোয়ার মানে 1। তাহলে এখন আমরা এটা যোগ করব, যোগ করলে কত হয় দেখি, 1 আর 1 2 আর 4 6, হাতে কিছু থাকে না। তাহলে এই জায়গায় রয়েছে 6 আর 6 12, 2 হাতে থাকে 1, 3 আর 1 4। তাহলে এটাই হলো আমাদের মডিউলাসের মান, এত একক। তাহলে অঙ্কটা দেখো কত সহজে সমাধান হয়ে গেল। প্রথমে যদি আমরা এটা দেখেই ঘাবড়ে যাই তাহলে তো অঙ্ক সমাধান করতে পারবো না। আমি ওটা না দেখে আমি তো দেখছি এই জায়গায় 3a প্লাস 2b রয়েছে, তাহলে 3a প্লাস 2bটা আমি প্রথমে নির্ণয় করে নিলাম, তারপর তার মডিউলাসটা করলাম। একটা স্টেপ অনুযায়ী কিন্তু অঙ্ক সমাধান করতে হয়। হঠাৎ করেই তুমি যদি ভাবো যে তুমি সব সমাধান করবে তাহলে পারবে না, আর তখন মাথায় কিন্তু অ্যাটাক আসে, মাথা কিন্তু তখন তোমাকে সংকেত দেবে যে তুই পারবি না, এটা এখান থেকে পালা। এই জন্য আমি বারবার বলি সহজভাবে নেওয়ার চেষ্টা করো। ওকে, চলো 8 নম্বর কোশ্চেনটা করে ফেলি তাহলে। দেখো কোশ্চেন নাম্বার 8-এ কি বলেছে, এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা, যদি হয় তাহলে প্রথম এ প্লাস বি ভেক্টর নির্ণয় করো, তারপর তার মডিউলাস নির্ণয় করো। একদম আগের অঙ্কটা আর এই অঙ্কটা হুবহু কপি করে দেওয়া রয়েছে। তাহলে আমার অঙ্ক তোমরা কেন দেখবে, ভিডিওটা পজ করো, নিজে আগে করো, তারপর আমার সঙ্গে মেলাও। ওকে, তাহলে আমি এই জায়গা থেকে সমাধানটা শুরু করছি। আমি লিখছি এ প্লাস বি ভেক্টর, তার মানে কি এই দুটো যোগ করব। তাহলে আমি বারবার তো লেখার দরকার নেই, আমি তো দেখেই বুঝতে পারছি 2 আর 1 যোগ করলে 3i ক্যাপ, 3 আর 2 যোগ করলে 5j ক্যাপ, 4 -4 রয়েছে আর এখানে 1 রয়েছে, তাহলে -3k ক্যাপ। তোমরা কিন্তু পরীক্ষার খাতায় কখনোই এইভাবে ডাইরেক্ট লিখবে না, প্রথম এ ভেক্টর মানে এটা লিখলে, বি ভেক্টর মানে এটা লিখলে, তারপরে এটা লিখলে। ক্লিয়ার কথাটা? যেমন ধরো এই জায়গা থেকে অ্যান্সারটা শুরু হয়েছে, তোমরা পরীক্ষার খাতায় এখান থেকে শুরু করলে যে এ ভেক্টর মানে এটা, বি ভেক্টর মানে এটা, অতএব এ প্লাস বি মানে হলো এটা। ক্লিয়ার? 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 2 নম্বর কোশ্চেনটা বলেছে মড অফ এ প্লাস বি, তার মান কত। আরে ভাই মড জিনিসটা কতবার বলবো তোমাদের, মড মানে কি, রুট ওভার প্রথমটার স্কোয়ার প্লাস দ্বিতীয়টার স্কোয়ার প্লাস তৃতীয়টার স্কোয়ার। তাহলে এই যে রুট ওভার অফ 3-এর স্কোয়ার 9, 5-এর স্কোয়ার 25, 3-এর স্কোয়ার 9, তাহলে কত হলো এই জায়গায় আমি দেখতে পাচ্ছি 9 আর 5, 9 আর 5 হয় হচ্ছে আমাদের 14, 14 আর 9 যদি করি তাহলে এখানে হলো 3, হাতে থাকে আমাদের 2, তাহলে এটা হলো রুট ওভার 43 একক। তাহলে এই হলো আমাদের কোশ্চেন নম্বর 8 এর সমাধান। তাহলে একইভাবে আমরা 9 নম্বর কোশ্চেনটাও সমাধান করব। চলো সামনের দিকে এগিয়ে যাই, বসে কেন থাকবো, সবাই কিন্তু আমার আগে করবে, আমি শুধু বুঝিয়ে দেওয়াটা আমার দায়িত্ব। যেমন একটা গাড়ি যদি গাড়িতে চড়ে যদি কোথাও যেতে হয়, একটা হেল্পার বা একটা ড্রাইভারের দরকার হয়, আমি হলো সেই ড্রাইভার, কিন্তু গাড়ি চড়ে তোমাকে গন্তব্যে পৌঁছাতে হবে। আমি শুধু তোমাকে রাস্তা দিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু পৌঁছাতে হবে সঠিক করে তোমাকে, এই কথাটা চিরকাল মনে রাখবে। একজন সঠিক গুরুর অবশ্যই দরকার আছে, কিন্তু সঠিক গুরু তোমাকে কিন্তু সঠিক জায়গায় সব সময় পৌঁছাতে পারবে না, যেতে হবে তোমাকে, আমি রাস্তা দেখাতে পারি, যেতে কিন্তু হবে তোমাকে। চলো 9 নম্বর কোশ্চেন করে ফেলবো। দেখো কোশ্চেন নম্বর 9-এ কি বলেছে, আলফা ভেক্টর এটা, বিটা ভেক্টর এটা, তাহলে 2α মাইনাস বিটা ভেক্টর নির্ণয় করো এবং এর অভিমুখে একটা একক ভেক্টর নির্ণয় করো। আরে ভাই এই জিনিসগুলোই তো এর আগে আমি শেখালাম, পরপর যে 2-3টে অঙ্ক আমি তোমাদের করালাম সেটা তো এইরকমই জিনিস বের করতে দিয়েছে। তাহলে এই জিনিস তুমি বের করতে পারবে না, সাইডে কি বলেছে তাকে আমি তোমাকে দেখতে বলেছি। আমি বারবার বলছি যে প্রথমে কি বলেছে সেটুকু আগে করো, তারপর তার পরের পাঠ করো। এতক্ষণ যে নিয়মে আমি বের করেছি এটাও সেই নিয়মে বের করব। এটাও তো এই গ্রহেরই একটা অঙ্ক, এটা কি মঙ্গল গ্রহ থেকে কেউ দিয়ে গেছে? তাহলে আগেরগুলো যে নিয়মে হয়েছে এটাও সেম নিয়মে হবে। তাহলে সেমভাবে আমি করছি 2α ভেক্টর মাইনাস বিটা ভেক্টর ইজ ইকুয়াল টু 2α, তাহলে একবার এটাকে গুণ করি, 2 দিয়ে গুণ করলে 4i ক্যাপ মাইনাস 10j ক্যাপ প্লাস 8k ক্যাপ মাইনাস বিটা ভেক্টর, তাহলে মাইনাস i ক্যাপ মাইনাসে প্লাস 4j ক্যাপ আর এখানে রইল মাইনাস 6k ক্যাপ। তাহলে এখন যদি আমি হিসাব করি 4i, তার থেকে যদি i চলে যায় তাহলে 3i,
-10 + 4 -6j, 8 - 6 + 2k। তাহলে এই হলো আমাদের 2α - বিটা ভেক্টর। এখন এর অভিমুখে বলেছে একটা একক ভেক্টর নির্ণয় করো। তাহলে একক ভেক্টর কিভাবে শিখিয়েছিলাম আমি তোমাদের, মনে পড়ে? যদি এ একটা ভেক্টর হয়, এ ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর যদি এ ক্যাপ হয়, তাহলে শুধুমাত্র ওই ভেক্টরকে তার পরম মান দিয়ে ভাগ করে দিলেই একক ভেক্টর পাওয়া যায়। তাহলে এই অঙ্কটারও একক ভেক্টর সেমভাবেই বের করবো। বাদিকে দেখতে রয়েছে এরকম অদ্ভুত জিনিস, তো কী হয়েছে? আমি তো বারবার বলছি অঙ্ক তো মঙ্গল গ্রহ থেকে আসেনি, যে থিওরি শিখিয়েছি সেই থিওরি সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে। তাহলে এর অভিমুখে যদি একটা একক ভেক্টর বের করতে হয়, আমি সেই একক ভেক্টরটা কিভাবে লিখব? আমি লিখব অতএব 2α - বিটা ভেক্টরের অভিমুখে একটি একক ভেক্টর, সেই একক ভেক্টর কি লিখব? ইকুয়াল টু, ধরো মাঝখানে জায়গাটা একটু মুছে দিই, নাহলে ওটা আবার তোমাদের ডিস্টার্ব ফিল করবে, ওটা তো বোঝানোর জন্য আমি লিখেছিলাম। তাহলে এর অভিমুখে একক ভেক্টর কি? এই ভেক্টরকে শুধুমাত্র তার পরম মান দিয়ে ভাগ করব। তাহলে এই রইল 3i ক্যাপ - 6j ক্যাপ + 2k ক্যাপ বাই এর পরম মান কি করে লেখে, বা এর মডুলাস 3 স্কোয়ার 9, 6 স্কোয়ার 36 + 2 স্কোয়ার 4। তাহলে সেটা কত পেলাম? আমি দেখতে পাচ্ছি 36, আচ্ছা 40 আর 9 49, 49 রুট করলে 7 হয়। তাহলে এটা আমি লিখছি 1/7 3i ক্যাপ - 6j ক্যাপ + 2k ক্যাপ। এটা হলো আমাদের এই ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর। তাহলে এই ছিল আমাদের অঙ্কটি। ওকে, তাহলে এবার আমরা 10 নম্বর কোশ্চেনটা সলিউশন করে ফেলি। চলো এগিয়ে যাই। দেখো কোশ্চেন নম্বর 10-এ কি বলেছে? 10-এ বলেছে এই এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর প্রমাণ করতে হবে এরা হলো একটা সমকোণী ত্রিভুজের বাহু। আচ্ছা, সমকোণী ত্রিভুজ কথাটা যখন আমাদের মাথায় আসে, সর্বপ্রথম কি মাথায় আসা উচিত? পিথাগোরাস বাবুর কথা মাথায় আসা উচিত, যেখানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার হবে। বলেছে এই তিনটে বাহু হবে সমকোণী ত্রিভুজের বাহু। তাহলে এর মান বের করব, এর মান বের করব, এর মান বের করব। যদি তিনখানা বাহু পিথাগোরাসের উপপাদ্য সিদ্ধ করে তাহলে এই সমকোণী ত্রিভুজের বাহু হয়ে যাবে, আর যদি না করে তাহলে হবে না। তাহলে এদের মান বের করার চেষ্টা করছি। তাহলে আমি এই যে লিখছি, কি লিখছি? মড এ। মড এ মানে কত? √, এটার স্কোয়ার করলে 1, এটার স্কোয়ার করলে 1। মড বি, মড বি মানে √4 স্কোয়ার 16, 6 স্কোয়ার 36 মানে √52। তারপর মড সি, মড সি মানে কত রয়েছে? √5 স্কোয়ার 50, 5 স্কোয়ার রয়েছে, সরি 5 স্কোয়ার হলো 25 প্লাস 5 স্কোয়ার রয়েছে 25, তাই তো? তাহলে আমি দেখতে পাচ্ছি এটা যোগ করলে কত হলো? √50, আর এটা হলো √2। তাহলে খুব সহজে কিন্তু আমি দেখতে পাচ্ছি কি মড বি তার স্কোয়ার, এটা মানেই কিন্তু মড এ তার স্কোয়ার প্লাস মড সি তার স্কোয়ার হচ্ছে। তার কারণ কি? মড বি মানে √52, এর স্কোয়ার করলে শুধুমাত্র 52 হয়। মড এ তার স্কোয়ার করলে শুধুমাত্র 2, মড সি শুধুমাত্র 50, 50 আর 2 52 ইকুয়াল টু এটা হচ্ছে। তাহলে আমি বলতে পারি অবশ্যই এরা সমকোণী ত্রিভুজ হবে। যে সমকোণী ত্রিভুজের অতিভুজটা কিন্তু অবশ্যই বি ভেক্টর হবে, অর্থাৎ বি ভেক্টরটা হলো অতিভুজ, এটা হলো বি ভেক্টর, আর বাকি যে কোনো একটা এ ভেক্টর আর সি ভেক্টর। ওকে, তাহলে এইটা হলো আমাদের অবশ্যই সমকোণী ত্রিভুজ প্রমাণ করতে বলেছিল। তাহলে আমি লিখব যেহেতু এইটা হচ্ছে, অতএব এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর সমকোণী ত্রিভুজের বাহু হবে, সমকোণী ত্রিভুজের বাহু হবে। এই হলো আমাদের অঙ্ক নাম্বার 10। পরিষ্কার সবার কাছে? এইটুকুই কিন্তু তোমাদের লিখতে হবে। প্রয়োজনে ছবিটা তুমি আঁকতেই পারো পরে, কিন্তু ছবি প্রথমে আঁকবে না। কোনটা লম্ব কোনটা অতিভুজ তুমি তো জানো না, সেজন্য আগে এগুলো দেখলে তারপরে ওটা তুমি সিদ্ধান্ত নিলে। বি অতিভুজ কেন হলো? বি তো দেখাই যাচ্ছে অন্য দুটো স্কোয়ারের যোগফলের সঙ্গে সমান হচ্ছে। তাহলে আমরা তো জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই জন্য ওটা বি হলো। ক্লিয়ার? তাহলে এবার আমরা করব 11 নম্বর কোশ্চেন। দেখো 11 নম্বর কোশ্চেনে কি বলেছে? বলেছে এ বি সি তিনটি বিন্দু যাদের অবস্থান ভেক্টর এইটা, এইটা, এইটা প্রমাণ করতে হবে এবিসি হলো সমরেখ। একটা চিত্রের মাধ্যমে আমি বোঝাই। এইটা মনে করো এ বিন্দু, এইটা মনে করো বি বিন্দু, আর এটা মনে করো সি বিন্দু। ধরে নাও এই এ বিন্দুর অবস্থান ভেক্টরটা এ, বি বিন্দুর অবস্থান ভেক্টরটা বি, আর সি বিন্দুর অবস্থান ভেক্টরটা সি।
এখন প্রমাণ করতে বলেছে যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো এবিসি হলো সমরেখ। দেখো কিভাবে প্রমাণ করতে পারি, যদি এইরকম কখনো সমরেখ তোমাদের প্রমাণ করতে বলে সর্বপ্রথম তোমরা এবি বের করবে, তারপর বিসি বের করবে, তারপরে কি করতে হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। তাহলে আমি প্রথম বের করছি এবি। এবি মানে কি, বি মাইনাস এ, শেষেরটা মাইনাস প্রথমটা। তাহলে বি মাইনাস এ আমি এই জায়গায় লিখছি, বি মানে হচ্ছে 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ মাইনাস এ, এ মানে এখানে মাইনাসে মাইনাসে প্লাস 5i ক্যাপ হয়ে গেল মাইনাস j ক্যাপ হয়ে গেল। তাহলে আমি এবি মানে কত পেলাম, এবি মানে আমি দেখতে পাচ্ছি 10i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এটা হলো এবি। এবার আমি বের করব বিসি। বিসি যদি বের করি সেটা মানে হলো সি মাইনাস এ, অর্থাৎ 10i ক্যাপ প্লাস 7j ক্যাপ মাইনাস 5i ক্যাপ প্লাস 5j ক্যাপ। ওকে, তাহলে এটা যদি আমি করি মাইনাস হবে, এটা মাইনাস হবে। তাহলে এই জায়গায় যদি আমি হিসাব করি এখন, তাহলে 10 মাইনাস 5 করলে শুধুমাত্র 5i ক্যাপ হলো, এটার থেকে এটা বিয়োগ করলে প্লাস 2j ক্যাপ হলো। এখন তুমি এবি আর বিসি বের করার পর থিওরিতে আমি তোমাদের বুঝিয়েছিলাম যদি কখনো দুটি ভেক্টর সমান্তরাল হয় তাহলে এইটা দিয়ে একে ভাগ করলে যা পাবে এইটা দিয়ে একে ভাগ করলেও তাই পাবে। অর্থাৎ আমি বলতে পারি অবশ্যই যে এবি ভেক্টর ইজ ইকুয়াল টু 2 গুণ বিসি ভেক্টর। কেন দেখো তো, বিসির সঙ্গে 2 গুণ করলে তবেই কিন্তু এবি পাওয়া যায়। তাহলে যদি কখনো এরকম একটা ভেক্টর ইজ ইকুয়াল টু কিছু গুণ আরেকটা ভেক্টর, কথাটাকে সহজভাবে বলা যায় এইটা দিয়ে একে ভাগ করলে যা পাবো এইটা দিয়ে একে ভাগ করলেও তাই পাবো। যদি এমন কেস ঘটে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এবি ভেক্টর সমান্তরাল বিসি ভেক্টর। এখন প্রশ্ন হতে পারে স্যার আমাদের তো সমরেখ প্রমাণ করতে বলেছে, আমরা সমান্তরালটা কেন প্রমাণ করব? আরে ভাই, যদি ঘটের মধ্যে একটু বুদ্ধি থাকে সহজভাবে কিন্তু বোঝা যাবে। কি, এবি রয়েছে মনে করো এই একটা বিন্দু এবি, আর এই জায়গায় রয়েছে মনে করো বিসি। এবি আর বিসি সমান্তরাল হলো, কোনো অসুবিধা নেই। তো বি বিন্দু এখানেও রয়েছে, বি বিন্দু এখানেও রয়েছে, এরকম বাস্তবিক কখনো সম্ভব হয়? তাহলে অবশ্যই কী হতে হবে, এ বিন্দু যদি এখানে থাকে আর বি বিন্দু যদি এখানে থাকে তাহলে নিশ্চয়ই বিসি বিন্দু এখান থেকে স্টার্ট হতে হবে। বিসি বিন্দু এই দিকে যেতে পারবে না, তার কারণ কি, আমি তো প্রমাণ করে দিয়েছি এবি আর বিসি এরা সমান্তরাল। সমান্তরাল হলে পারে বাঁকা হতে পারে, সোজাভাবেই তো যেতে হবে। তাহলে এবি আর বিসি যদি সমান্তরাল হয়, বি বিন্দু যেহেতু ওদের মধ্যমণি বা ওদের সঙ্গে সাধারণভাবে রয়েছে, তাহলে অবশ্যই ওরা একই সরলরেখায় থাকতে হবে। কথাটা আবার বলছি, এবি আর বিসি সমান্তরাল, কোনো আপত্তি নেই। তাহলে বি বিন্দু এখানে, বি বিন্দু এখানে থাকা সম্ভব নয়। আবার সমান্তরাল না হয়ে ধরো আমি এবি আর বিসি সমান্তরাল প্রমাণ করতে চাইছি, এবি এইভাবে রয়েছে, বিসি এইভাবে রয়েছে, সেটাও সম্ভব নয়। তার কারণ আমি তো প্রমাণ করে দিয়েছি অলরেডি যে এবি আর বিসি সমান্তরাল। সমান্তরাল হলে ও বাঁকা হতে পারবে না, ও কীভাবে হতে হবে, ওকে একমাত্র সোজা পথেই যেতে হবে। তাহলে সোজা পথে যদি যাই তাহলেই তো সমরেখ হয়ে গেল। তাহলে এই জায়গায় ভাষাটা লিখতে হবে কি, যেহেতু বি বিন্দু সাধারণ বিন্দু, বি বিন্দু সাধারণ জন্য বি এখানে আর এখানে দু জায়গায় থাকতে পারবে না। বি বিন্দু যদি সাধারণ না হয়, এটা ধরো ডি বিন্দু হতো, ডি বিন্দু যদি হতো এখানে, তাহলে কিন্তু আমি বলতে পারতাম না ওরা সমরেখ। বি বিন্দু যেহেতু সাধারণ, তাই বি বিন্দু এখানেও রয়েছে, বি বিন্দু এখানেও রয়েছে, এমন চিত্র বাস্তবে সম্ভব নয়, একমাত্র এই চিত্রই সম্ভব। সেই জন্যই ভাষাটা লিখছি, যেহেতু বি বিন্দু সাধারণ বিন্দু, অতএব এ বি সি সমরেখ। তাহলে সমরেখ প্রমাণ করতে হলে কি করতে হবে, এরকম বিভিন্ন বিন্দু বিভিন্ন ভেক্টর বলে দেওয়া থাকতে পারে। প্রথম এবি বের করবে, বিসি বের করবে, করার পর দেখবে এরকম ভাগ করলে মিলে যেতেই হবে, ভাগ করলে মিলতেই হবে। তোমার বোঝা গেল কথাটা কি? তাহলে দেখো ভাগ করলে 2 হয়েছে, সেই জন্যই আমি লিখেছি এবি ভেক্টর মানে 2 গুণ বিসি ভেক্টর। যদি এমন কেস ঘটে সঙ্গে সঙ্গে তুমি এই দুটোকে সমান্তরাল বলতে পারবে। সমান্তরালের পর যদি আবার কমন বিন্দু তুমি খুঁজে পেয়ে যাও তাহলে ওরা সমরেখ হবে, হয়ে গেল। আমি দেখলাম আমাদের যে 12 নম্বর কোশ্চেনটা রয়েছে, এই 12 নম্বর কোশ্চেনটাও কিন্তু একইভাবে এবিসি 3টি বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে। কেমন করে বলে দেওয়া আছে আমি এইখানেই লিখে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এবিসি 3টি বিন্দুর স্থানাঙ্ক বলে দেওয়া আছে, এটা হলো -5,7। বি বিন্দুর স্থানাঙ্ক কত বলেছে, -4,5। আর সি বিন্দুর স্থানাঙ্কটা কত বলেছে, 1,-5। এখন আমাদের সেমভাবে বলেছে প্রমাণ করো ভেক্টর পদ্ধতিতে এরা সমরেখ হবে। তাহলে ভেক্টর পদ্ধতিতে যদি সমরেখ প্রমাণ করতে হয়, আমি এই এ বিন্দুটা বিন্দু আকারে বলেছে, বিন্দু থেকে আমি ওকে ভেক্টরে রূপান্তরিত করে নেব। কিভাবে, এ ভেক্টর ইজ ইকুয়াল টু -5i ক্যাপ প্লাস 7j ক্যাপ, হলো 7j ক্যাপ।
সেমভাবে বি বিন্দুটাকে আমি ভেক্টরে রূপান্তরিত করে নেব কিভাবে, বি ভেক্টর ইজ ইকুয়াল টু -4 i ক্যাপ প্লাস 5 j ক্যাপ। সি ভেক্টরটাকে আমি রূপান্তরিত করে নিলাম i ক্যাপ মাইনাস 5 j ক্যাপ। তাহলে এই অঙ্কটা আর এই অঙ্কটা এখন হুবহু সেম হয়ে গেছে। তাহলে এইভাবে নিজেরা করবে। এইটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো, এই 12 দাগটা কিন্তু হোমওয়ার্ক দিয়ে দেওয়া থাকলো, আমি আর এটা করব না। ওকে, চলো এবার 13 নম্বর কোশ্চেনটা আমি তোমাদের বুঝিয়ে দেবো। ওটা কিন্তু একদম সেমভাবে তোমরা করবে, আলাদা কিচ্ছু হবে না। যদি কেউ বলো স্যার আমি করিনি, আমি কিন্তু একদম লাঠি নিয়ে তার বাড়ি চলে যাবো পেটানোর জন্য। তার কারণ তুমি যদি এটা বুঝে থাকো ওটা 100% তুমি পারবে। যদি বুঝে না থাকো আবার এটা দেখো, বারবার দেখো, কোনো অসুবিধা নেই, কিন্তু ওটা তোমাকে পারতেই হবে। বোঝা গেল? চলো 13 নম্বর কোশ্চেন দেখে নিই। কোশ্চেন নম্বর 13তে কি বলেছে, এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা, এ ভেক্টর এটা, বি ভেক্টর এটা যদি হয় তাহলে 2a মাইনাস বি ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর নির্ণয় করো এবং এই ভেক্টরের সাপেক্ষে অক্ষ দুটি বরাবর যে স্কেলার উপাংশ আছে তার মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে অত বেশি নয়, আমি প্রথম এটার একক ভেক্টর নির্ণয় করার চেষ্টা করব। একক ভেক্টর নির্ণয় করতে হলে প্রথম তো আমাকে এটা বের করতে হবে, তাহলে আগে ওটা বের করি। সেই জন্য আমি লিখছি এই যে 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর, কথাটার অর্থ কি, এর সঙ্গে 2 গুণ করো, তাহলে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস বি ভেক্টর, তাহলে এটা যদি মাইনাস করি -4i ক্যাপ মাইনাসে মাইনাসে প্লাস j ক্যাপ, তাহলে এটা যদি করি -2i ক্যাপ, এটার সঙ্গে এটা যদি করি প্লাস 3j ক্যাপ হলো। তাহলে এখন আমাকে বলেছে এই ভেক্টরটার অভিমুখে একটা একক ভেক্টর নির্ণয় করো, তাহলে করি। তাহলে ভাষাটা লিখছি, অতএব 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর এর অভিমুখে একক ভেক্টর, একক ভেক্টর। সেই একক ভেক্টরটা কিভাবে নির্ণয় করতে হয়, ওই ভেক্টরকেই যদি ওর মডিউলাস দিয়ে ভাগ করে দিই তবেই সেটা একক ভেক্টর হয়ে যায়। তাহলে এই যে লিখছি -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, তার মডিউলাস দিয়ে ভাগ করব 4 প্লাস 9, তাহলে আমি পেলাম যে 1/√13, এটা যোগ করলে 13 হয়, -2i ক্যাপ প্লাস 3j ক্যাপ হয়ে গেল। তাহলে এটা হলো আমাদের প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা কি বলেছে আমি আরেকবার বই থেকে দেখে নিই। বলেছে এবং এই ভেক্টরের অক্ষ দুটি বরাবর ভেক্টর ও স্কেলার উপাংশ, ভেক্টরটাও জিজ্ঞাসা করেছে, স্কেলার উপাংশও জিজ্ঞাসা করেছে। তাহলে এই ভেক্টরের, তাহলে এই ভাষাটা লিখছি 2a ভেক্টর, এটা 2 নম্বর প্রশ্ন, ঠিক আছে, 2a ভেক্টর মাইনাস বি ভেক্টর এর x অক্ষ বরাবর ভেক্টর উপাংশ, সেই ভেক্টর উপাংশটা কত হবে, যখন ভেক্টর উপাংশ জিজ্ঞাসা করে তখন কিন্তু তার পুরো জিনিসটা লিখতে হয়, এই যে, তাহলে সেটা হলো -2i ক্যাপ। একই ভাষা এই ভেক্টরের y অক্ষ বরাবর ভেক্টর উপাংশ, y অক্ষ বরাবর কত রয়েছে, 3j ক্যাপ। একই প্রশ্ন যদি আবার স্কেলার উপাংশের ক্ষেত্রে বলা হয় তাহলে x অক্ষ বরাবর শুধু এই জায়গা লিখব স্কেলার উপাংশ। স্কেলার উপাংশ যখন বলবে তখন শুধুমাত্র সংখ্যাটা নেব, সংখ্যাটা, আর কোনো কিছু নেব না। তাহলে সংখ্যা রয়েছে -2। আবার যদি বলে y অক্ষ বরাবর স্কেলার উপাংশ, সেই স্কেলার উপাংশ y অক্ষের ওখানে সংখ্যাটা কত রয়েছে, 3। তাহলে এই হলো টোটাল কমপ্লিট আমাদের 13 নম্বর কোশ্চেন। যা যা বলেছে আমি পরপর কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। 13 নম্বর কোশ্চেনটা কমপ্লিট হলো। এবার 14 নম্বর কোশ্চেনটা আমরা দেখব। এক এক করে কিন্তু আমাদের যে মহামুক্তি ব্যাচ রয়েছে সেই ব্যাচে সমস্ত কোশ্চেন সলিউশন করে দেওয়া হবে। তোমাদের কাজ বন্ধুদের কাছে এগুলো শেয়ার করে দেওয়া, বন্ধুদেরও জানানো যে এখানে আমাদের অনলাইনে পড়ানো হচ্ছে এবং স্যার আমাদের জন্য খাটছে। ওকে, তোমরা তোমাদের আউটপুটটা দেবে, ভালো রেজাল্ট করবে, তাহলে কিন্তু আমার কষ্টটা সার্থক হবে। চলো আমি পরের কোশ্চেনটা লিখি। দেখো কোশ্চেন নাম্বার 14, এটাতে কি বলা হয়েছে, বলেছে পি ও কিউ দুটো বিন্দু যাদের অবস্থান ভেক্টর হলো এটা, তাহলে পি কিউ এর মান ও দিক নির্ণয় করো। আমি কিন্তু তোমাদের থিওরি ভিডিওতে বলেছিলাম যে দিক নির্ণয়ের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমি এখানে করাবো না, তার কারণ দিক কোসাইন নামেই একটা চ্যাপ্টার তোমাদের রয়েছে, সেই দিক কোসাইন চ্যাপ্টারে গিয়ে দিক নির্ণয়গুলো শেখাবো। তাহলে এর শুধু মানটা আমি নির্ণয় করব, দিক কিন্তু নির্ণয় করব না, আমি বলে দিচ্ছি। তার কারণ দিক নির্ণয় করতে হলে আমার আরও অনেক থিওরি বলতে হবে, যেটার জন্য একটা স্পেশাল চ্যাপ্টারই তোমাদের আছে। তাহলে দিক জাতীয় যত অঙ্ক আছে আমি কিন্তু একটাও এই চ্যাপ্টারে করাবো না, পরে করাবো সেগুলো। তাহলে প্রথম আমি পি কিউ নির্ণয় করছি। পি কিউ মানে আমরা কি জানি, কিউ মাইনাস পি। তাহলে কিউ রয়েছে কত, 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ। যাদের এই মাইনাস করতে সমস্যা হয় তারা এরকম ব্র্যাকেট দিয়ে একটা মাইনাস দিয়ে নেবে, তারপর লিখলাম 8i ক্যাপ প্লাস 3j
জে ক্যাপ লিখে নিলাম। লিখে নেওয়ার পর এবার আমরা এই জায়গায় বিয়োগ করব বা একবার ভেঙে লিখে নিই, 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ মাইনাস 8i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। তাহলে এই জায়গায় আমি যদি লিখি 2i ক্যাপ মাইনাস 8i ক্যাপ তাহলে হলো মাইনাস 6i ক্যাপ, আর এটা থেকে এটা বিয়োগ করলে বিয়োগে বিয়োগে যোগ প্লাস 8i ক্যাপ। এটা হলো পি কিউ। এবার পি কিউ এর মান জিজ্ঞাসা করেছে। মান মানে কি? মান মানে আমরা তো বলতেই পারি সেটা হচ্ছে মডিউলাস ভ্যালু। আর মডিউলাস কি করে বের করে? মডিউলাস রুট ওভার 6 এর স্কোয়ার হয় 36, 8 এর স্কোয়ার হয় 64, যোগ করলে কত হয় 100, তাহলে সেটা হলো 10 একক। এটা হলো পি কিউ এর মান, কিন্তু দিক আমি নির্ণয় করছি না, সেটা আমি বলেছি। চলো এবার চলে যাব 15 নম্বর কোশ্চেনে। দেখো কোশ্চেন নম্বর 15তে কি বলেছে, এ ও বি দুটো বিন্দু যাদের অবস্থান ভেক্টর হলো এটা, এর মধ্যবিন্দুর স্থানাঙ্কটা বের করতে বলা হয়েছে। মধ্যবিন্দু যে অবস্থান ভেক্টরটা, এরকম একটা অঙ্ক কিন্তু আমি আগে করিয়েছিলাম। মধ্যবিন্দু যদি বলে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলেই মধ্যবিন্দুটা পাওয়া যায়। এইটা বলেছে এ ভেক্টর আর এটা বলেছে বি ভেক্টর, আমি ধরে নিয়েছি। তাহলে মধ্যবিন্দু বের করতে হলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। তাহলে লিখছি এ বি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। সেই মধ্যবিন্দুর অবস্থান ভেক্টরটা কত হবে? দুটো যোগ করব, তাহলে এই যে রইল 4i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ, বাই রইল 2। তাহলে 4 থেকে 2 চলে গেলে 2i ক্যাপ হয়ে গেল, মাইনাস 3 আর এটা করলে প্লাস 2j ক্যাপ, বাই রইল 2। তাহলে i ক্যাপ প্লাস j ক্যাপ, এটাই হলো মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। এই সেম প্রশ্নের উপর আরেকটি প্রশ্ন দিয়েছে, সেটা হলো 15 দাগের 2 দাগ, সেটা আমি একটু বুঝিয়ে দিই। আমি একটু দেখেও নেই কি বলেছে। বলেছে যে এ বি যে বিন্দু দুটিতে সমত্রিখণ্ডিত হয়েছে তাদের অবস্থান ভেক্টর নির্ণয় করো। এ বি যে দুটি বিন্দুতে সমত্রিখণ্ডিত হয়েছে, কথাটার অর্থ কি? এই জায়গায় আরেকটা চিত্র আঁকি। এই হলো এ বিন্দু, এই হলো বি বিন্দু, সমান 3 টুকরো হয়েছে। তাহলে এই এক টুকরো, এই এক টুকরো, এই এক টুকরো। তাহলে এই দুটো বিন্দুর নাম আমি ধরলাম সি, এইটা আর এটা হলো ডি। আর এটা তো এ বি আমি আগেই ধরে নিয়েছি, এই যে এ বি, এটা হলো এ, এটা হলো বি, আমি তো আগেই ধরে নিয়েছি। তাহলে দেখো তো সি বিন্দু যখন আমি নির্ণয় করব, সি বিন্দু নির্ণয় করার জন্য ভালো করে বুঝবে, এই সি বিন্দুর এই দিকে কিন্তু 1 ভাগ রয়েছে, আর সি বিন্দুর ওই দিকে 1 ভাগ 1 ভাগ, মোট রয়েছে 2 ভাগ। ভালো করে বুঝবে কি বলছি। সি বিন্দু নির্ণয় করার জন্য এইদিকে 1 ভাগ রয়েছে, ওইদিকে রয়েছে 2 ভাগ। সেই জন্য আমি লিখছি সি ভেক্টর ইজুগাল টু এই 1 এদিকে গুণ করব, 1 এদিকে গুণ করলে হয় বি ভেক্টর, প্লাস 2 এদিকে গুণ করব, তাহলে 2a ভেক্টর, বাই এই দুটো যোগফল নিচে বসালাম। ক্লিয়ার? তাহলে এটা হলো সি বিন্দু। আমি সি বিন্দুটা করে দেখাবো, আর ডি বিন্দুটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ডি বিন্দুর জন্য একবারে বুঝিয়ে দিই এখানে। ডি বিন্দু যখন আমরা নির্ণয় করব, আচ্ছা পরেই বোঝাচ্ছি, ডি বিন্দুটা পরেই বোঝাচ্ছি, নাহলে তোমাদের মাথা হ্যাং করে যাবে, এটাকে বুঝিয়ে নিই। তাহলে বি ভেক্টর কত রয়েছে? মাইনাস 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ, আর 2a ভেক্টর মানে এখানে রইল প্লাস 8i ক্যাপ, আর এখানে রইল মাইনাস 6j ক্যাপ, বাই নিচে রয়েছে 3। তাহলে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি 8 এর থেকে 2 চলে গেলে 6i ক্যাপ 5, আর এখান থেকে 6 মাইনাস j ক্যাপ, বাই নিচে রয়েছে 3। তাহলে এটাই হলো আমাদের সি বিন্দু অবস্থান ভেক্টর। যদি একই প্রশ্নটা ডি বিন্দু বের করতে বলা হয়, মানে একই প্রশ্নে তো ডি বিন্দু আমাদের বের করতে বলেছে, তাহলে ডি বিন্দুটা আমরা কি করে নির্ণয় করবো সেটা কিন্তু হোমওয়ার্ক থাকবে, ভালো করে দেখবে, আমি বুঝিয়ে দেবো। তাহলে এই চিত্রটা আমি শুধু মুছে দিই, মুছে দিই। এই যে ডি বিন্দুর জন্য আমাদের কি রয়েছে ভালো করে দেখো। ডি বিন্দুর জন্য ডি বিন্দুর ওই দিকে রয়েছে 1 ভাগ, আর ডি বিন্দুর এই দিকে রয়েছে 2 ভাগ, অর্থাৎ 2:1 অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে 2 এই দিকে গুণ করব, তাহলে ডি বিন্দু ইজুগাল টু 2b ভেক্টর, প্লাস 1 এই দিকে গুণ করব 1a ভেক্টর, বাই নিচে 2 প্লাস 1 অর্থাৎ 3। তাহলে এই ডি বিন্দুটা নিজেরা বের করে নাও, এই যেভাবে আমি বের করলাম, এটা তোমাদের HW থাকছে, কি থাকছে? হোমওয়ার্ক থাকছে। ক্লিয়ার কথাটা? তাহলে 15 দাগের অঙ্কটাও শেষ হলো। এইবার যেহেতু আজকে আমরা প্রথমবার তোমাদের ক্লাসের অঙ্ক সমাধান করছি, প্রথমবারের জন্য খুব বেশি প্রেশার আমি দেব না। আজকের ক্লাসটা এখানেই আমি সমাপ্ত করব, কিন্তু তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কগুলো তোমরা একটু লিখে নেবে খাতায়।
যে আমাদের এই জায়গায় রয়েছে 16 দাগের যে ত্রিভুজের শীর্ষবিন্দু 3টি এত, তার মধ্যমা ছেদবিন্দু বের করো। মধ্যমা কি করে বের করতে হয়? x1 + x2 + x3 বাই 3, y1 + y2 + y3 বাই 3, এটা ক্লাস 9এও ছিল। 3টে x যোগ করে 3 দিয়ে ভাগ, 3টে y যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে ওটা তোমরা এমনিই পেরে যাবে 16 দাগ। 17 দাগে বলেছে যে আমাদের যদি দুটি ভেক্টর সমরেখ হয় তাহলে পি এর মান নির্ণয় করো। খুব সহজেই পেরে যাবে, যদি পারো উদাহরণ দেখে করার চেষ্টা করবে, তাছাড়া আমি তো অবশ্যই আছি তোমাদের জন্য। এখন আমি বাড়ির কাজ দিচ্ছি। দেখো 21 দাগের যে অঙ্কটা রয়েছে সমকোণী ত্রিভুজের বাহু প্রমাণ করতে হবে, যেটা একটু আগে আমি একটা অঙ্ক করে দিয়েছিলাম। তাহলে 21 দাগের 1 দাগ, 21 দাগের 2 দাগ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। এছাড়া আমাদের রয়েছে 24 দাগের যে অঙ্কটা মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো, হুবহু একদম এই সেম অঙ্কটা মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর বের করতে বলা হয়েছে 24 দাগের, সেটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। এবং 24 দাগের 2 দাগে এই অঙ্কটা দিয়েছে যে সমত্রিখণ্ডিত হলে তাদের অবস্থান ভেক্টর নির্ণয় করো। তাহলে 24 দাগের 2 দাগটাও তোমাদের হোমওয়ার্ক থাকছে। তাহলে হোমওয়ার্কগুলো কিন্তু করে রাখবে। তাহলে তোমরা হোমওয়ার্কগুলো করে রাখবে। খুব দ্রুত আমরা পরবর্তী ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো। দেখা হবে আগামী ক্লাসে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে, ঘরে থাকবে, ভালো থাকবে এবং পড়াশোনা করতে থাকবে। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে একটা সুন্দর মতামত নিচে জানাবে, হ্যাঁ স্যার ক্লাসটা ভালো লেগেছে, কিছু শিখতে পেরেছি। তো তোমাদের ওই সামান্য একটু লেখা কিন্তু আমাকে খুব উৎসাহিত করে, যার জন্যই কিন্তু বারবার ফিরে আসি তোমাদের মাঝে। আর একটা কথা মনে রাখবে, জীবনে কখনো থামবে না, এগোতে হবে। যে থেমে যাবে সে তো হারিয়ে যাবে পথ থেকে, তাই না? সব সময় এগিয়ে যেতে হবে। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।